নে, এসে পড়েছি আমরা। কবে থেকে তুই তো গ্রামে আসার জন্য ছটফট করছিলিস ভাই? এতদিনে শান্তি আছে তো? হ্যাঁ, শান্তি হয়েছে, কিন্তু গ্রামের শুরুতে ওটা কিসের মূর্তি রাখা রয়েছে বলতো? হ্যাঁ দেখলাম। এটা কে রে উদয়? তোদের গ্রামের কোনো স্বাধীনতা সংগ্রামী নাকি? কই না তো, আমাদের গ্রামের কোনো স্বাধীনতা সংগ্রামী বা বিশিষ্ট মহিলা কেউ ছিল বলে তো আমার জানা নেই। ও মাঝি ভাই! হ্যাঁ বাবু বলুন। মাঝি ভাই, বলছি গ্রামের প্রান্তে ওটা কার মূর্তি গো? ওই মূর্তির দিকে তাকানোর দরকার নেই বাবু। দেখুন, আপনারা এখানে বেড়াতে এসেছেন, বেড়ান, আনন্দ করুন, কিন্তু এইসব প্রশ্ন করবেন না। আমি আমি বলতে পারবো না। তার মানে বলতে পারবে না কেন? এমন কি আছে ওই মূর্তিতে? দেখুন বাবু, গ্রামের লোকেরা সকলে ওটা এড়িয়ে চলে, তাই আমায় জিজ্ঞেস করবেন না। আপনারা এখানে এসেছেন কেন শুধু শুধু এইসব বিষয়ে জড়াচ্ছেন? আমি আমি আসি। বাবা, মাঝি এমন করলো যেন আমি কোনো নিষিদ্ধ জিনিস নিয়ে জিজ্ঞেস করে ফেলেছি। অদ্ভুত তো। এর একটা এরকম ধরনেরই হয়, কিন্তু এখনো তো জমিদার বাড়ি থেকে কেউ এলো না। সেটাই তো ভাবছি রে। বাবা তো বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ঠিক তখনই ওরা দেখলো মহিলা ওদের তিনজনকে দেখে সবিস্ময় জিজ্ঞাসা করলো, তোমরা ওই বৃষ্টির মধ্যে আটকে পড়েছো বুঝি? হ্যাঁ, আর বলবেন না, আমরা এই গ্রামে এসে পৌঁছালাম এমন সময় বৃষ্টিতে নামলো যে কি বলবো। তা আপনিও এই গ্রামে নতুন বুঝি? না না, আমি এই গ্রামেরই বাসিন্দা। আপনি গ্রামের বাসিন্দা, তাহলে তো আপনি নিশ্চয়ই জানবেন এই গ্রামের প্রান্তে খেয়াঘাটের ধারে যেই আবক্ষ মূর্তিটা রয়েছে সেটা কার বলতে পারবেন? বাবা, ওই মূর্তির কথা তোমরা জেনে কি করবে? গ্রামে অনেক দেখার জিনিস আছে, সেগুলো দেখো, ঘোরাঘুরি করো, কিন্তু ওই মূর্তির বিষয়ে জিজ্ঞেস করো না। গ্রামের লোকে বলে ওই মূর্তি এড়িয়ে যাওয়াই ভালো। ধুর বাবা, আপনাদের কি ব্যাপার বলুন তো? সকলে এরকম একই কথা বলছেন কেন? এমন কি আছে এই মূর্তিতে? আর এই মূর্তিটাই বা কার? ওই মূর্তিটা কালামণির। বাবা, কালামণি? এরকম বাবা নাম হয় নাকি? হয়, জন্মের পর মাকে হারিয়েছিল মেয়েটা, আর জন্মের 1 মাস পরে বাবাকে। গায়ের রং চাপা ছিল বলে কাকা কাকিমা ওর নাম রেখেছিল কালামণি। কিন্তু কালামণির মূর্তি এইভাবে গ্রামের মুখে বসানো হলো কেন? এর কারণ কি? তার পেছনে অনেক বড় কারণ আছে, কিন্তু সেসব জানতে গেলে তোমাদের যে অনেক বড় কাহিনী শুনতে হবে। তা বেশ তো, একে তো বৃষ্টি মুখর সন্ধে, তার উপরে আমাদের গাড়িও এসে পৌঁছায়নি। আপনি বলুন, আমরা শুনবো। সে প্রায় আজ থেকে 20 বছর আগের ঘটনা। দিনটা ছিল 4ঠা অগ্রহায়ণ। সেদিন জমিদারের ছেলে নয়ন তার সুন্দরী স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে 15 বছর পরে গ্রামে এসেছিল। চাকর বাকরদের মধ্যে তখন চরম ব্যস্ততা। সকলে কাঁধে করে বড় বড় থলি বাক্স নিয়ে চলেছে। সেই প্রথমবার কালামণির সঙ্গে নয়নের দেখা হলো। প্রথমবার বলতে যৌবন লাভের পরে প্রথমবার দেখা। কালামণি নদীর পাড়েই বসেছিল। না না খোকা, কাঁদে না, এই তো আমরা চলে এসেছি। হ্যাঁ গো, ছেলেকে কোলে নাও, ও তো কেঁদেই চলেছে। আরে নতুন জায়গা তো, তাই খোকা বোধহয় ঘাবড়ে গেছে। নয়ন, এই নয়ন। আমায় তুমি আমায় ডাকছো? হ্যাঁ, তোকেই ডাকছি। আমায় চিনতে পারছিস না? আমি কালামণি। ও, তুই কালামণি? হ্যাঁ, তোকে চিনতে পারবো না তাই হয়? কতদিন পরে দেখা বলতো। ওই সেই গুরুমশাইয়ের পাঠশালায় আমরা একসাথে পড়তাম। কত বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, দিন তো কম পেরোলো না। দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। তুই তো ছেলে বউ নিয়ে সংসারী হয়ে গেছিস দেখছি। এই, এটা কি হয়েছে গো? আরে কিছু হয়নি, ও আমার ছোটবেলার বান্ধবী। তুমি খোকাকে নিয়ে বাড়ি যাও, আমি ওর সাথে একটু কথা বলেই আসছি। সত্যি কালামণি, মাঝে কতগুলো বছর কেটে গেছে বল। তুই আজকে না ডাকলে আমি তো তোকে চিনতেই পারতাম না রে। তুই আমায় চিনতে পারিসনি, আর আমি তোকে ভুলতে পারিনি। তোর মনে আছে
পারুলদের বাড়ির পেছনের বাগানে যখন আমি আর তুই খেলনাবাটি খেলতাম, তখন তুই আমাকে কি বলতিস? তুই বলতিস তুই আমার বর আর আমি তোর বউ। সেসব ছেলে মানুষই কথা তুই এখনো মনে রেখেছিস কালামণি? তখন তো আমরা ছোট ছিলাম। ছোট ছিলাম তাই বুঝি। আর যখন আমরা গুরুমশাইয়ের পাঠশালা ছেড়ে রাধা মাধব ঘোষালের বিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম, তখন সব সময় তুই আমার সাথে থাকতিস নয়ন। এই কালামণি, এমন করে চুপ করে আছিস কেন? কি হয়েছে রে? জান তো, তোর সাথে আমি কথাই বলবো না। পরাণ বলেছে তুই নাকি শহরে চলে যাবি। ও বাবা, তোর কাছে খবর পৌঁছে গেছে? উফ, এই পরাণের পেটে কি কোনো কথা থাকে না? আমি কি করব বল? বাবা বলেছে এই গ্রামে নাকি ভালো পড়াশোনার ব্যবস্থা নেই, তাই আমাকে শহরে পাঠিয়ে দিচ্ছে। বড় শহরে গিয়ে তুই আমাকে ভুলে যাবি বল? ওখানে তোর নতুন বন্ধু হবে। ধুর পাগলি, তোকে আমি কোনোদিন ভুলতে পারি? আমি পড়াশোনা করে ঠিক ফিরে আসবো কালামণি, আর এসে তোকেই বিয়ে করব, দেখবি? ধ্যাৎ, কি যে বলিস তুই। উমা, সত্যি বলছি রে। খেলনাবাটি খেলার সময় আমরা আমরা দুজন কেমন বড়বউ হতাম। সত্যি সত্যি দেখবি একদিন আমরা বড়বউ হব। এরপরে যেদিন তুই চলে গেলি, আমার হাতে একটা ছোট্ট পুতুল দিয়ে বলেছিলি আমি যেন তোর জন্য অপেক্ষা করি। আর সেই অপেক্ষা করতে করতে এত বছর কেটে গেল নয়ন, কিন্তু তুই এলি না। তুই কি পাগল কালামণি? সেসব ছোটবেলার কথা, তখন কি আর অত বুদ্ধি থাকে নাকি? আর তুই সেটা নিয়ে এত ভেবেছিস? তুই বলেছিলি শহরে গিয়ে আমায় চিঠি লিখবি। প্রথম কিছুদিন লিখেছিলি, কিন্তু তারপরেই সব বন্ধ। তোর চিঠির আশায় আমি রোজ ডাকঘর করার কাছে ছুটে যেতাম। কি মুশকিল! তোর তো তখনই বুঝে যাওয়া উচিত ছিল কালামণি যে আমার আর এগুলো মনে নেই। কোন ছোটবেলায় কে কি বলেছে সেই নিয়ে কেউ ভাবে? তুই ভাবিসনি নয়ন, তাই তো ছেলে বউ নিয়ে সংসার করছিস। আর আমি, যেখানে গ্রামের মেয়েরা 14-15 বছরেই বিয়ে করে নেয়, সেখানে এই 25-26 বছর পর্যন্ত আমি কেমন করে আছি ভাবতে পারিস? কেন? শুধু তোর পথ চেয়ে। দেখ কালামণি, আমি স্ত্রী পুত্র নিয়ে এখন ঘোর সংসারী। ছেলেবেলার কথা আমার আর মনেও নেই। তোকেও বলছি, এসব পাগলামি ভুলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে, বুঝলি? চল এখন আসি, হ্যাঁ? পরে কথা হবে। হ্যাঁ গো, তখন ওই মেয়েটা কে ছিল গো? তোমার আসার পথে ডাকছিল। তুমি তো প্রায় 15 বছর পরে গ্রামে ফিরলে, তাহলে এই মেয়েটা তোমায় চিনল কি করে? আরে ওটা কালামণি গো। সেই ছোটবেলায় আমরা একসাথে পড়তাম, খেলা করতাম। সেই এতদিন পরে দেখা হয়ে ছাড়তেই চায় না। পাগলি একদম। কে? কার কথা বললি তুই? আরে কালামণি গো বাবা, সেই আমার সাথে পড়তো, একসাথে আমরা খেলতাম। কি বলেছে সে তোকে? আরে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। সে কোন ছোটবেলায় আমি ওকে খেলার ছলে বলেছিলাম তুই আমার বউ, ও সেটাকেই সত্যি ভেবে নিয়েছে। ভাবো, বলে কিনা আমি তোর জন্য পথ চেয়ে বসে আছি। কি সর্বনাশ করেছিস তুই নয়ন? কি করেছি বাবা? তুমি হঠাৎ এমন কেন বলছো? ওরে, ওই কালামণি কোনো সাধারণ মেয়ে নয় রে, ও যে সাংঘাতিক মেয়ে। তার মানে কি করেছো? সে প্রায় 7-8 বছর আগের ঘটনা। আমাদের গ্রামে হঠাৎই একদল তান্ত্রিক আসে। তারা কোথা থেকে আসে কেউ জানে না, কিন্তু তারা শ্মশানের ধারে ডেরা বাঁধে। তারপরের কয়েকদিনের মধ্যেই গ্রামের ছেলেমেয়েরা উধাও হতে থাকে, আর তাদের মুন্ডু কাটা দেহ পাওয়া যেতে থাকে নদীর ধারে, কখনো বা জঙ্গলের মধ্যে। গ্রামের লোকের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সকলের সন্দেহ গিয়ে পড়ে ওই তান্ত্রিকদের ওপর। একদিন সকলে ফন্দি করে রাতের বেলায় শ্মশানে গিয়ে উপস্থিত হয়। আমিও গ্রামের লোকেদের সাথেই ছিলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলব না। ওম তন্ত্রায় বিরূপাক্ষ কলঙ্কিনী তৃতীয়া দেবিনং গুরু গুরু স্বাহা। ওম তন্ত্রায় বিরূপাক্ষ কলঙ্কিনী তৃতীয়া দেবিনং গুরু গুরু স্বাহা। এবার এসেছে সময়। নিয়ে এসো খড়গ, মেয়েটাকে হাঁড়ি কাটে বসাও। খবরদার! আর এক পাও এগিয়েছে তো শয়তান পাষণ্ড! তোদের এত সাহস, তোরা তন্ত্র সাধনার নামে নিষ্পাপ ছেলে মেয়েদের বলি দিস? বাধা দিও না, সেটা তন্ত্র সাধনা।
এর ফলে গ্রামের কল্যাণ হবে, মঙ্গল হবে। গ্রামের মঙ্গলের নামে তোরা একের পর এক বলে দিয়েছিস, কত মায়ের কোল খালি করেছিস। তোদের লজ্জা লাগে না? বেয়াদা, কে আছিস? ধর, ওদেরকে এক্ষুনি ধরে নিয়ে যা, সব কটার বিচার হবে। আয় দীননাথ, তোর ভাইজিকে নিয়ে যা। কালামণি যে ভয় কুঁকড়ে গেছে। আর একটু না হলে কি জানি সর্বনাশ হতো। ওঠ কালামণি, ওঠ মা, ওঠ ওঠ। কালামণি রে, তাকিয়ে দেখ মা, তোর আর কোনো ভয় নেই। জমিদার বাবু এসে শয়তানগুলো রে ধরে ফেলেছেন। সেদিন কেউ কিছু বোঝেনি, কিন্তু ধীরে ধীরে কালামণির আচরণে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেল। কালামণি চুপচাপ থাকতো, গ্রামের মেয়েদের সঙ্গেও বিশেষ কথাও বলতো না। একদিন কালামণি ওর কাকার সাথে নৌকোয় করে নদীর অন্য পাড়ে যাচ্ছিল। ঘোর বর্ষার দিন। নৌকো সবে উত্তরের ঘাট থেকে ছেড়েছে, নদীর জল ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে উঠেছে, আকাশ কালো হয়ে রয়েছে। হঠাৎই মাঝি কালামণির কাকা দীননাথকে বলল, এই যে তুমি নৌকা থেকে নেমে যাও, নৌকোয় আর জায়গা হবে না। কি কথা মাঝি ভাই, আমি যে অনেক আগে থেকে বসে রয়েছি, আমি কেমনে যাব? বসাকে তো কি হচ্ছে, নৌকে আমি অত লোক নিতে পারবো না। একে তো বাদলা দিন, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এই উত্তাল নদীতে আমি এত লোক নেব নি। আরে কি মুশকিল, বাকি তো রয়েছে অনেকে, তাদেরকে নেমে যেতে বলো না, আমাকে বলছো কেন? আমি ভাইজিকে নিয়ে যাচ্ছি, আমি নামবো না, আমি নামবো না। কি তোমার ইচ্ছা বুঝি? নামতে বলছি নেমে যাও, কিন্তু নইলে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবো। কি এত বড় সাহস? আমি টাকা দিয়ে যাচ্ছি, বিনে পয়সায় যাচ্ছি না, তাই আমার চোখ রাঙিয়ে দিও না বলে দিলুম। এই মাঝি, তুমি অকারণে আমার কাকার সাথে ঝগড়া করছো কেন বলো তো? আমরা নেমে গেলে তোমার নৌকা ডুববে, তোমার নৌকার লোকগুলো ডুবে মরবে বলে দিলুম। কেউ মা, কি বদমাইশ মেয়ে দেখছ? যত বড় মুখ তত বড় কথা। এই, নাম নাম বলছি, নাম। তোকে আর তোর কাকাকে আমি নিয়ে যাবো না, নাম বলছি। এই বলেই কালামণি তার কাকাকে মাঝি নৌকা থেকে নামিয়ে দিল। আর মাঝি নৌকো নিয়ে রওনা দিতেই শুরু হলো তুমুল বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া। সেই হাওয়ার দাপটে নৌকো যেন কড়াইয়ের মতন এদিক ওদিক করতে শুরু করলো। সমস্ত যাত্রীরা ভয় আতঙ্কে চিৎকার করতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, নৌকা ডুবে যাচ্ছে যে, বাঁচাও। কিন্তু সেদিনের পর থেকেই গ্রামে কালামণির কথা রটে গেল। সকলে সন্দেহ করল, সেই তান্ত্রিকরা বলি দেওয়ার আগে কালামণিকে বসিয়ে যেই মন্ত্র পাঠ করেছিল, সাধনা করেছিল, তার জন্যই তার মধ্যে এই ক্ষমতা এসেছে। এরপর থেকেও যাকে যা বলতো সেটাই সত্যি হয়ে যেত। আর ওর কাকা কাকিমাও এই ক্ষমতার বিশেষ লাভ নিত। এইভাবে গ্রামের সকলে কালামণিকে এড়িয়ে চলতে লাগলো, যার ফলে বিয়ের বয়স পেরিয়ে গেলেও কালামণির বিয়ে হয়নি। কিন্তু এখন শুনছি তোর জন্য অপেক্ষা করছিল। বাবা দেখো, আমি এসব মানি না। কালামণি এরকম মেয়ে নয়। দেখো, তুমি না মানলে সেটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। যা রটে কিছু তো বটে। না না, আমারও মেয়েটার চাহনি মোটেই ভালো লাগেনি। না না নয়ন, আমি বলি, ও যখন তোকে এত কিছু বলেছে, তাহলে চল আমরা বরং ওর কাছেই যাই। তুই ওর সাথে ভালো করে কথা বলে ক্ষমা চেয়ে নিস। এসব ঝুট ঝামেলা আমি চাই না। হ্যাঁ হ্যাঁ, বাবা একদম ঠিক বলেছে, তোমরা এক্ষুনি যাও। কালামণি, এই কালামণি, কালামণি। আরে জমিদার বাবু, কি সৌভাগ্য! এই গরিবের ঘরে আপনাকে যে কোথায় বসতে দেব? দীননাথ, আমরা বসতে আসিনি, তুমি একটু কালামণিকে ডেকে দাও, ওর সাথে দরকার আছে। সে তো বাড়ি নেই জমিদার বাবু। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু নয় কাকা। কালামণি কোথায় থাকতে পারে যদি বলতে পারতেন। এই সময় সে তো উত্তরের নদীর ধারে জল আনতে যায়, আজকেও মনে হয় সেদিকেই গেছে। ব্যাস, জমিদার বাবু আর নয়ন এক মুহূর্ত দেরি করে না, উদ্ভ্রান্তের মতো উত্তরের নদীর দিকে রওনা দেয়। সেই নদীর পাড়ের হোগলা গাছের নিচে কিছু জিনিস পড়ে থাকতে দেখে জমিদার বাবু আর নয়ন
দাঁড়িয়ে পড়ল। জমিদার বাবু বললেন, নয়ন ওই দেখ। চলো গিয়ে দেখি। ওগুলো ওগুলো কি বাবা? কালা জাদু। এগুলো তো কালা জাদুর জিনিস নয়ন। তার মানে কালামণি কালা জাদু করতো। বাবা, ওই ওই মেয়ে পুতুলটার মধ্যে ওইভাবে সূঁচবি দিয়ে রাখা কেন বলতে পারো? জানি না, আমি সব জানি না রে নয়ন। তবে এটুকু বুঝতে পারছি কালামণি নিশ্চয়ই কোনো অনিষ্ট সাধনা করে। গাছের তলায় পড়ে থাকা ওই পুতুল, সিঁদুর, জবা ফুল, এগুলো সব ওই জন্যেই রাখা। ছি 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 ছি, আমি ওকে ভালো মেয়ে ভেবেছিলাম, আর আমার তো ঘেন্না লাগছে ওকে। এবার চলো চলো বাড়ি চলো বাবা, আর এক মুহূর্ত এখানে নয়। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হারু? এত লোক কেন? ছোট বৌমণি নেই জমিদার বাবু। কি হে, কি আবল তাবল বকছিস হারু? মণিমালা তো ঘরেই রয়েছে। এটুকু সময় কি হবে? আমি জানি না ছোট বাবু। ওনার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে বৌমণি রক্ত বমি করছেন। আমি কবিরাজ মশাইকে ডাকতে ছুটে গেলাম, কিন্তু এসে দেখি সব শেষ। না না না, এ মিথ্যে, এ তো হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। মণিমালা হতে পারে এসব ওই কালামণির কালা জাদুর প্রভাব নয়ন। আমরা যেই 3টে পুতুল দেখলাম তার মধ্যে মেয়ে পুতুলটা ছিল বৌমা, যার পেটে সূঁচ গাঁথা ছিল। হায় 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 কালামণি, তুই একটি সর্বনাশ করলি রে। মণি কালামণি আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে শেষ করে দিল। আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও মণি, আমাকে ক্ষমা করে দাও আমাকে। বৌমা আমাদের ক্ষমা করবে কিনা জানি না নয়ন, কিন্তু আমি ওই কালামণিকে ক্ষমা করব না, কিছুতেই না। ও আমাদের ঘরের লক্ষ্মীকে কেড়ে নিয়েছে। কালামণি। তার মানে আমার মা শুধু রক্ত বমি করে মরেনি? আমার মাকে ওই ডাইনি কালামণি শেষ করেছিল? তোমার মাকে? তার মানে তুমি জমিদার বাবুর নাতি? হ্যাঁ, আমার বাবা এখন এখানকার জমিদার উদয় প্রতাপ সেন। কিন্তু তারপরে কি হলো আমায় বলো। তারপরে জমিদার বাবু আর তার ছেলে মিলে কালামণির বাড়ি গিয়ে উপস্থিত হলো। সেদিনটা ছিল কৃষ্ণপক্ষের চতুর্দশী। চারিদিক অন্ধকারে ঢাকা। কালামণির তখন ধুম জ্বরের ঘোরে সে অচেতন। জমিদার বাবু আর তার ছেলে। কালামণি, ডাইনি কোথায় লুকিয়ে আছিস? আমার ঘরের লক্ষ্মীকে শেষ করে লুকিয়ে আছিস? জমিদার বাবু, কালামণি এমন কিছু করতে পারে না। ও তো জ্বরে অজ্ঞান হয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, মাঠের ধারে ওর তৈরি পুতুল পেয়েছি আমরা, আর তাতে সূচবি দিয়ে রাখা রয়েছে। সেটাও কি মিথ্যে? গ্রামবাসীরা অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু আর নয়। দীননাথ, যদি ভালো চাস ওকে বের করে দে, নইলে তোর বাড়ি আমি জ্বালিয়ে দেব। নাচকে কেউ আমাকে বাধা দিতে পারবে না দীননাথ। ও আমার বৌমাকে খেয়েছে, ওকে আমি ছাড়বো না। গুরুমশাই আসুন। আমি কিছু করিনি। আমি কিছু করিনি নয়ন, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ, একদম চুপ কালামণি। তোকে আমি বন্ধু ভেবেছিলাম, আর তুই? গুরুমশাই, এই ডাইনির জন্য এই গ্রামে অনেক সর্বনাশ হয়েছে, কিন্তু আর না। বলে না, শয়তানি শেষ রাখতে নেই। ওকে এক্ষুনি শেষ করে দিতে হবে। না জমিদার বাবু, আমার অনর্থ করবেন না। কালামণি নির্দোষ। সেদিন দীননাথের কথা কেউ বিশ্বাস করেনি। টেনে হেঁচড়ে কালামণিকে গ্রামের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কাপালিকরা তাদের খড়গ দিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মুহূর্তের মধ্যে কালামণির মাথা কেটে দিয়েছিল। ওর শেষ আর্তনাদ মিশে গেছিল নদীর শব্দে।
এতদিনে ডাইনিটার ছায়া এই গ্রামের উপর থেকে সরল। না বাবা, এইভাবে হবে না। ওর বিষ নজর যাতে এই গ্রামকে আর কখনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমরা ওর একটা আবক্ষ মূর্তি তৈরি করে এই নদীর ধারে বসিয়ে দেব। ওর মুখ গ্রামের উল্টো দিকে থাকবে, যার ফলে ওর বিষ নজর আর আর কোনোদিন এই গ্রামে পড়বে না। উত্তম, অতি উত্তম। তবে তাই করুন গুরুমশাই। বেশ, আমি মন্ত্রতন্ত্র আর এই তাবিজ দিয়ে এই মূর্তি স্থাপন করে দিচ্ছি। পরবর্তীকালে কেউ যেন এই বিষয়ে কোনো আলোচনা না করে। নিশ্চয়ই। আর কালামুনির এই মুন্ডবিহীন দেহ রাতের অন্ধকারে সেই গাছতলাতেই পুঁতে দেওয়া হোক। যেখানে বসে ওই ষড়যন্ত্র করত সেখানে গলে পচে থাকুক ওর সব। বেশ, তাই হোক। এরপরে এই নদীর পাড়ে গ্রামের প্রান্তে কালামণির আবক্ষ মূর্তিটা তৈরি করে রাখা হয়, আর তার নিচে তাবিজ কবচ দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হয়, যাতে ওর বিষ নজর গ্রামের দিকে না পড়ে। ও, এটাই তবে এই মূর্তির কাহিনী। বেশ হয়েছে, এইরকম ডাইনির সাথে এইরকমটাই হওয়া উচিত। বেশ হয়েছে একদম। ছোট দাদা বাবু, ও ছোট দাদা বাবু। আরে হারুদা তো যে, ও বাবা, এতক্ষণে তোমার আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি জানো? আর কি বলবো দাদা বাবু, এত জোরে বৃষ্টি নামলো যে গরুর গাড়ি কাদায় বসে গেল। জমিদার বাবু আসছিলেন, বাবা এসেছে? কোথায় বাবা? ওনার ধুতিতে কাদা লেগে এমন অবস্থা, নদীতে নেমে ধুতে গেলেন। বাবা, ও বাবা! খোকা, আমার খোকা, কতদিন পরে তোকে দেখলাম বাছা। তুই তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি বাবা, কিন্তু তুমি আমাকে মায়ের মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলেছিলে কেন? মায়ের রক্তবমি হয়ে মৃত্যু হয়েছিল, কিন্তু তার পিছনে তো কালামণির হাত ছিল। খোকা, তুই তুই কালামুনির নাম জানলি কি করে? আর এই কথা তোকে কে বললো? ওই তো বৃষ্টির সময় নদীর ধারের একটা ছাউনির তলায় আমরা আশ্রয় নিয়েছিলাম, আর সেখানে একজন মহিলা এসে কালামণির গল্প বলল। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো কেন? আমি তোকে মিথ্যে বলিনি খোকা। প্রথমে আমরাও ভেবেছিলাম যে কালামণি তোর মাকে কালা জাদু করে হত্যা করেছে, কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম তোর মা ভুল করে বিষাক্ত বড়ি খেয়ে ফেলেছিল, তাই রক্ত বমি হয়েও মারা যায়। তাহলে কালামণিকে যে তোমরা মুন্ডু কেটে মেরে ওর দেহ নদীর ধারের মাঠে পুঁতে দিয়েছিলে, ও নির্দোষ হওয়া সত্ত্বেও শাস্তি পেয়েছিল? এ কথা তুই কি করে জানলি? যখন আমরা কালামণির লাশকে পুঁতেছিলাম, সেখানে কেউ ছিল না, গ্রামের লোক তো এসব জানতো না। কোথায় সে মহিলা যে তোকে এইসব বলেছে? ওই তো নদীর পাড়ে বসেছিল। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে সেই জায়গায় এসে দেখল সেখানে কেউ নেই। হঠাৎ হারু কাঁপতে কাঁপতে বলল, জমিদার বাবু, ওই দেখুন, কালামুনির মূর্তির মুখ গ্রামের দিকে ঘুরে গেছে। কি করে সম্ভব? তার মানে এবার ওর কুদৃষ্টি আবার গ্রামের দিকে পড়বে। বাবা, বাবা, তোমার আবার কি হলো? চোখ খোলো বাবা! কোথায় কোথায় জমিদার বাবু, নারী যে চলছে না।